প্রশ্ন সমাধান পর্বের আজকের ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 কোড সুরমা প্রশ্নের প্রথম 40টি এমসিকিউ সমাধান করা হয়েছে। প্রাথমিক ও প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিটি প্রশ্নকে আমরা দুইটা পর্বে ভাগ করে সমাধান করে থাকি। আমাদের প্রশ্ন সমাধানগুলোতে গণিত এবং ইংরেজি অংশের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই, কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায়। পংক্তিটি কোন কবির রচনা? উত্তর জসীমউদ্দীন। এই পংক্তিটি পল্লীকবি জসীমউদ্দীনের বিখ্যাত কবর কবিতা। 2 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত? সিলেকুটার শেফায়। 3 নম্বর প্রশ্ন, অয়ুময় নাটকটির রচয়িতাকে? হুমায়ুন আহমেদ। 4 নম্বর প্রশ্ন, কোনোভাবে যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবার্য। 5 নম্বর প্রশ্ন, যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? উদিত। 6 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে নিরীক্ষণ শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে দন্ত ন রসিকার, ভূমিন্দর র দীর্ঘইকার, কুসুমালিক্য মদিনার ন। 7 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? এখানে সাহিত্য শাসন শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে দন্ত শৈব আকার অন্তস্থ তয়ত তালব্য স আকার দন্ত ন। 8 নম্বর প্রশ্ন, অহংকার পতনের মূল। বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অহংকার শব্দটির নিচে রেখা টানা আছে এবং এটি হবে করণে শূন্য। 9 নম্বর প্রশ্ন, নেহাল অঙ্কে খুব কাঁচা। বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে অঙ্কের নিচে রেখা টানা আছে, এটি হবে অধিকরণে সপ্তমী। 10 নম্বর প্রশ্ন, পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি। 11 নম্বর প্রশ্ন, ইত্যাদি কোন সমাস? ইতিহতা আদি। সঠিক উত্তরটি হচ্ছে তৎপুরুষ। ঈগল পাখি কোন সমাস? যার বাক্য হবে ঈগল নামের যে পাখি, এবং সঠিক উত্তরটি হচ্ছে কর্মদ্বারয়। 13 নম্বর প্রশ্ন, শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? আসন্ন বিপদ। 14 নম্বর প্রশ্ন, কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? শৈবালিনী। 15 নম্বর প্রশ্ন, নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পঙ্কিল। 16 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? এখানে এগ্রিয়েবল শব্দটির বানান রয়েছে এবং উক্ত শব্দটির সঠিক বানান হবে AGREE। 17 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এখানে ব্যুরোক্র্যাট শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে BUREAUCRA3। 18 নম্বর প্রশ্ন, কোনটি ম্যাটেরিয়াল নাউন? বস্তুবাচক বিশেষ্যকে ম্যাটেরিয়াল নাউন বলা হয় এবং এখানে ম্যাটেরিয়াল নাউনটি হচ্ছে ওট, কাঠ। এরপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোনটি কালেকটিভ নাউন? শুনে নাউন দ্বারা সমষ্টি বোঝালে কালেকটিভ নাউন হয় এবং এখানে কালেকটিভ নাউনটি হবে টিম। 20 নম্বর প্রশ্ন, দি ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ বাক্যটির ফেসিভ ফর্ম হবে? দি ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ এসএনএসটি বর্তমানে একটি ফর্মে রয়েছে, সেটাকে ফেসিভ করতে গেলে আমাদের শেষে যে অবজেক্টটি থাকবে সেটাকে সাবজেক্ট করতে হবে। এখানে শেষ অবজেক্ট হিসেবে রয়েছে দ্য ক্লিফ, আমাদের দি ক্লিফকে সাবজেক্ট করতে হবে। এরপরে দি ম্যান ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফেসিভ ভয়েস করতে গেলে টু বি ভার্ব হিসেবে এম বিন, ইস বিন এবং আর বিন বসাতে হয়। এখানে দি ক্লিফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় সেটার পাশে ইস বিন বসাতে হবে। এরপরে মূল যে ভার্বটি রয়েছে তাকে ফার্স্ট পার্টিসিপল করলে হয় ক্লাইম্বড, এরপরে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হয়। আমরা বাই বসালাম, এরপরে দি ম্যান সাবজেক্টে রয়েছে সেটাকে অবজেক্ট করে দিয়েছি, তাই সঠিক ফেসিভ ভয়েসটি হচ্ছে দ্য ক্লিফ ইজ বিন ক্লাইম্বড বাই দি ম্যান। 21 নম্বর প্রশ্ন, হি টট মি টু রিড অ্যারাবিক বাক্যের ফেসিভ ফর্ম হবে? তাহলে হি টট মি টু রিড অ্যারাবিক, এখানে আমাদের অবজেক্ট হিসেবে মি রয়েছে, আমাদের মিকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করলে আই হয়ে যাবে। হি টট মি এটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এখানে টু বি ভার্ব হিসেবে ফেসিভ ভয়েস করতে গেলে ওয়াজ বসাতে হবে। আই ওয়াজ থট ভার্বটির ফার্স্ট পার্টিসিপল হবে থট, আই ওয়াজ থট, এরপরে বাই দিয়ে সাবজেক্টকে অবজেক্ট করে দিতে হবে বাই হিম, এরপর লাস্ট যে অবজেক্টটি রয়েছে টু রিড অ্যারাবিক সেটি বসিয়ে দিতে হবে। 22 নম্বর প্রশ্ন, হি সেড টু মি ওয়েট আনটিল আই কাম বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে? ওয়েট আনটিল আই কাম এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের প্রশ্নে যে 4টি অল্টারনেটিভ ছিল সেই 4টি অল্টারনেটিভ থেকে সঠিক অল্টারনেটিভটি হচ্ছে হি আস্কড মি টু ওয়েট আনটিল হি কেম। 23 নম্বর প্রশ্ন, আনোয়ার সেড হোয়াট এ ফুল আই এম বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে? এখানে রিপোর্টের স্পিচের অংশটি হচ্ছে হোয়াট এ ফুল আই এম এবং এই সেন্টেন্সটি হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই আমাদের এই সেন্টেন্সটাকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে সাবজেক্ট হিসেবে আনোয়ার বসাতে হবে এবং রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম, কমা ও ইনভার্টেড কমা উঠে যাবে এবং কনজাংশন হিসেবে দ্যাট বসবে। এরপরে আই হচ্ছে সাবজেক্ট, এটাকে
চেঞ্জ করে বসালে হি হয়ে যাবে এবং এম রয়েছে, এম এর পরিবর্তে হবে ওয়াজ। হি ওয়াজ এ গ্রেট ফল। তাই আমাদের সঠিক ইনডিরেক্ট স্পিচটি হচ্ছে আনোয়ার ক্লেম দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফল। 24 নম্বর প্রশ্ন, অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দটি বসবে। কম্পেয়ারের পাশে সঠিক যে প্রিপোজিশনটি বসে সেটা হচ্ছে কম্পেয়ার টু। ফিট দ্য বেবি ড্যাশ মিল্ক। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে। কাউকে খাওয়ানো অর্থে আমরা ফিটের পরে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করি, তাই সঠিক শব্দটি হবে অন। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে 4টি সেন্টেন্স ছিল, 4টি সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হচ্ছে আই ফিল আনওয়েল। 27 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক সেন্টেন্সটি হচ্ছে ইউর ইনফরমেশন ইজ ফলস। 28 নম্বর প্রশ্ন, কোনটি জয়ফুল শব্দের সমার্থক শব্দ? জয়ফুল শব্দটি অর্থ হচ্ছে আনন্দপূর্ণ বা উৎফুল্ল এবং সেটার সমার্থক শব্দ হবে চেয়ারফুল। 29 নম্বর প্রশ্ন, কোনটি ব্যাকআন্ড শব্দের সমার্থক শব্দ? ব্যাকআন্ড শব্দটির অর্থ হচ্ছে খালি এবং যার সমার্থক শব্দ হবে ব্ল্যাঙ্ক। 30 নম্বর প্রশ্ন রয়েছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অর্থ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ হচ্ছে লিখিতভাবে এবং এর সঠিক উত্তরটি হবে ইন রাইটিং। 31 নম্বর প্রশ্ন আমাদের গণিত অংশ থেকে এসেছে, a - 1/a = 3 হলে a cube - 1/a cube এর মান হবে। আমাদের a - 1/a = 3 দেওয়া আছে, a cube - 1/a cube এর মান বের করতে হবে। আমরা cube - 1/a cube এর সিদ্ধান্ত করেছি এবং সেটি হচ্ছে a - 1/a whole cube plus 3 × a × 1/a × a - 1/a। এর পরবর্তীতে দ্বিতীয় লাইনে এসে আমরা মান বসিয়েছি। a - 1/a এর মান হচ্ছে 3, উপরে পাওয়ার কিউব রয়েছে সেটি দিলাম, এরপরে প্লাস দিয়ে 3 আছে 3 বসালাম। a × 1/a এটা যখন গুণ করে দিব মান 1 থাকবে এবং a × 1/a এর মান হচ্ছে 3। 3 কে যখন আমরা পাওয়ার কিউব করব মান আসবে 27 এবং 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 27 আর 9 যোগ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে 34। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 36। 32 নম্বর প্রশ্ন, x² - y² + 2y - 1 এর একটি উৎপাদক। আমরা নিচের রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করেছি। x² - y² + 2y - 1 রাশিটি লিখলাম। এর পরবর্তী লাইনে এসে আমরা x² আছে x² লিখে দিলাম। এরপরে যে অংশটি রয়েছে y² + 2y - 1 সেখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি। -y² ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে সেটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপরে +2y ছিল, প্লাস মাইনাসে গুণ করলে সেটা -2y হয়ে যাবে। এরপর -1 এর সাথে যখন কমন মাইনাস গুণ করে দিব তখন সেটা +1 হয়ে যাবে। এরপর আমরা x² আছে লিখে দিলাম, y² - 2y + 1 সেটাকে আমরা a - b হোল স্কয়ার সূত্র করতে পারি এবং সেটি হবে y - 1 হোল স্কয়ার। এরপর যে অংশটি আমরা পেলাম x² - y - 1 হোল স্কয়ার সেটাকে আমরা স্কয়ার - b স্কয়ারের সূত্র করব। স্কয়ার - b স্কয়ারের সূত্র করলে আমাদের মান বের হয়ে আসছে x + y - 1 * x - y + 1। আমাদের প্রশ্নে যে চারটি বিকল্প ছিল সেখানে সঠিক অপশনটি ছিল x + y - 1, যেটা আমাদের উৎপাদকের প্রথম মানটি। আমাদের সঠিক উত্তর হবে x + y - 1। 33 নম্বর প্রশ্ন, যদি 12 জন শ্রমিক 7 দিনে 2880 টাকা আয় করে তবে 8 জন শ্রমিক কত দিনের সমপরিমাণ টাকা আয় করবে? তাহলে 12 জন শ্রমিকের 4 দিনে যদি 2880 টাকা আয় করে, উক্ত টাকা আয় করতে 8 জন শ্রমিকের কতদিন লাগবে আমাদের দিনটি বের করে নিতে হবে। আমরা প্রথমে লিখলাম 12 জন শ্রমিক আয় করে 4 দিনে, সুতরাং একজন শ্রমিক আয় করে 12 × 4 দিনে। একইভাবে 8 জন শ্রমিক আয় করে 12 × 4 = 8। 12 কে 4 দিয়ে গুণ করলে 48, 48 কে 8 দিয়ে ভাগ করে আমাদের উত্তর বের হয়ে আসবে 6 দিনে। সঠিক উত্তরটি হবে 33 নম্বর প্রশ্নের 6 দিনে। 34 নম্বর প্রশ্ন, লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 20 কিলোমিটার ও 4 কিলোমিটার। নদীপথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে। তাহলে লঞ্চ ও স্রোতের গতিবেগ দেওয়া আছে। লঞ্চের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার। নদীপথে 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আবার পুনরায় একই স্থানে ফিরে আসতে কতটুকু সময় লাগবে আমাদের সময়টুকু বের করতে হবে। নদীপথে 96 কিলোমিটার অতিক্রম করে যখন আবার একই স্থানে ফেরত আসবে তখন একবার স্রোতের অনুকূলে যেতে হবে আর একবার স্রোতের প্রতিকূলে যেতে হবে। আমাদের যখন স্রোতের অনুকূলে যাবে তখন মোট অতিক্রান্ত দূরত্বকে লঞ্চের গতিবেগ ও স্রোতের গতিবেগের যোগফল দ্বারা ভাগ করে দিতে হবে। আবার যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন মোট অতিক্রান্ত দূরত্বকে লঞ্চের গতিবেগ এবং স্রোতের গতিবেগের বিয়োগফল দিয়ে ভাগ করে দিতে হবে। আমরা প্রথমে লিখলাম স্রোতের অনুকূলে 96 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে। যখন স্রোতের অনুকূলে লাগবে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 96 কিলোমিটার, তখন আমাদের লঞ্চের গতিবেগ ও স্রোতের গতিবেগ যোগ করে দিতে হবে। তাহলে 20 আর 7 যোগ করলে 24, 96 কে 24 দিয়ে ভাগ করলে হবে 4 ঘন্টা। একইভাবে স্রোতের প্রতিকূলে 96 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে 96 / 20 - 4। 20 থেকে 4 বিয়োগ করলে 16, 96 কে 16 দিয়ে ভাগ করলে আসবে 6 ঘন্টা। সুতরাং মোট সময় হবে আমাদের স্রোতের অনুকূলে অতিক্রম করতে সময় লাগবে 4 ঘন্টা, স্রোতের প্রতিকূলে অতিক্রম করতে সময় লাগবে 6 ঘন্টা। তাহলে মোট সময় হচ্ছে 4 + 6 = 10 ঘন্টা। আমাদের 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 10 ঘন্টা। 35 নম্বর প্রশ্ন, একজন লোক সপ্তাহে 5000 টাকা আয় করেন এবং 4500 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে।
আমাদের একজন লোকের সপ্তাহের আয় দেওয়া আছে 5,000 টাকা এবং তার ব্যয় দেওয়া আছে 4,500 টাকা। ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা লিখলাম ব্যয় অনুপাত সঞ্চয় সমান, আমাদের ব্যয় হচ্ছে 4,500 টাকা, সেটা লিখলাম। আমাদের সঞ্চয় বের করতে গেলে আয় থেকে ব্যয় বিয়োগ করতে হবে। আয় হচ্ছে 5,000 টাকা এবং ব্যয় হচ্ছে 4,500 টাকা। 5,000 টাকা থেকে 4,500 টাকা বিয়োগ করলে আর 500 টাকা থাকবে। 4,500 এবং 500কে যখন আমরা 500 দিয়ে ভাগ করে দিব, আমাদের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত বের হয়ে আসবে 9:1। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে 9:1। 34 নম্বর প্রশ্ন, 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3। তাহলে 35 লিটার অকটেন পেট্রোল মিশ্রণে আমাদের পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 4:3। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? আমাদের এখানে পেট্রোল ও অকটেনের অনুপাত হচ্ছে 4:3 এবং পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হতে গেলে আরো কি পরিমাণ অকটেন মিশাতে হবে সেটা বের করতে হবে। আমাদের বর্তমান অনুপাত যেহেতু 4:3, এই 3 অনুপাতটাকে আমাদের আরো 2 যোগ করে 5 করতে হবে, অর্থাৎ এই মিশ্রণে আরো 2 অনুপাত অকটেন যোগ করতে হবে। আমরা প্রথমে লিখলাম অনুপাতের যোগফল 4:3 সমান হচ্ছে 7। আমাদের বর্তমান যে 4:3 মিশ্রণটি রয়েছে তার পরিমাণ হচ্ছে 35 লিটার, তাই আমরা লিখলাম 7 অনুপাত সমান 35 লিটার। সুতরাং 1 অনুপাত সমান হচ্ছে 35/7 সমান 5 লিটার। তাহলে আমাদের 4:3কে যখন 4:5 করতে হবে, 3-এর সাথে আরো 2 অনুপাত যোগ করতে হবে। 1 অনুপাত সমান যদি 5 লিটার হয়, সুতরাং অকটেন মিশাতে হবে 5 গুণ 2 সমান 10 লিটার। আমাদের 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে 10 লিটার। 37 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এখানে 4টি ভগ্নাংশ রয়েছে। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 4/3, যার দশমিক মান হচ্ছে 0.75। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 9/4, যার দশমিক মান হচ্ছে 0.44। তৃতীয় ভগ্নাংশটি হচ্ছে 9/7, যার দশমিক মান হবে 0.78 এবং চতুর্থ ভগ্নাংশটি হবে 13/9, যার দশমিক মান হবে 0.69। সেই হিসেবে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে 9/7, যেটি গ নম্বরে রয়েছে। 38 নম্বর প্রশ্ন, 0.1 গুণ 0.2 গুণ 0.003 ভাগ 0.1 গুণ 0.02 গুণ 0.03 এর মান কত? আমরা নিচে এই দশমিকের ভাগটি সম্পন্ন করেছি। প্রথমে আমাদের মূল প্রশ্ন যেটা ছিল সেটা আমরা লিখলাম, এরপর আমরা দশমিকটিকে ভেঙে পূর্ণ সংখ্যা করে ফেলেছি। আমরা যখন দশমিককে ভেঙে পূর্ণ সংখ্যা করব, তখন উপরের যেগুলোকে পূর্ণ সংখ্যা করেছি সেগুলোর পরিবর্তে দশমিকের জন্য 1 এবং তার পরিবর্তে যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য দিতে হবে এবং নিচে যেগুলোকে পূর্ণ সংখ্যা করব সেগুলোর জন্য উপরে দিতে হবে। আমাদের প্রথমে 1 2 3 আছে, আমরা প্রথমে 1 2 3 লিখে নিলাম। এরপরে নিচেও 1 2 3 রয়েছে, সেটা লিখে নিলাম। আমাদের উপরে প্রথম যে দশমিক সংখ্যাটা ছিল সেটা ছিল 0.1। 0.1 এর জন্য আমাদের দশমিকের জন্য 1 এবং এরপরে দশমিকের পরে যে 1 আছে সেটার জন্য লিখতে হবে 0, তাই আমরা 10 লিখলাম। এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 0.2। এই 0.2 এ আমাদের দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তাই সেটার জন্য 10 লিখলাম। এরপরে আমরা পূর্ণ সংখ্যা করেছি 0.003 কে। এই 0.003 দশমিকের জন্য আমরা প্রথমে 1 বসিয়েছি, এরপরে দশমিকের পরে সংখ্যা আছে 3টি, এই 3টি সংখ্যার জন্য আমরা 3টা শূন্য দিয়েছি। এরপরে নিচের দিকে যে সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা করেছি তার জন্য উপরে আমরা সংখ্যা বসাবো। নিচে প্রথম যে সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা করেছি সেটা হচ্ছে 0.01। আমাদের দশমিকের জন্য 1 লিখতে হবে এবং দশমিকের পরে দুইটা সংখ্যা আছে সেজন্য দুইটা শূন্য, সেজন্য আমরা প্রথমে লিখলাম 100। এরপরে রয়েছে 0.02। এই 0.02 আমাদের প্রথমে দশমিক রয়েছে, দশমিকের পরে দুইটা সংখ্যা রয়েছে, তাহলে দশমিকের জন্য 1 লিখতে হবে, দশমিকের পরবর্তী দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য বসাতে হবে। 0.03 এর একই অবস্থা, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য বসাতে হবে। এরপর যদি আমরা কাটাকাটি করি, শূন্যগুলো কাটাকাটি করলে উপরে 10 থেকে যাবে, তাই আমাদের সঠিক উত্তরটি হবে 38 নম্বর প্রশ্নের 10। 39 নম্বর প্রশ্ন, একটি গ্রামের লোকসংখ্যা 6% হারে বর্ধিত হয়ে 1484 হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? তাহলে 6% হারে বর্ধিত হওয়ার পর বর্তমান লোকসংখ্যা 1484 জন হয়েছে। আমাদের পূর্বের লোকসংখ্যা কতজন সেটা বের করতে হবে। আমরা পূর্বের লোকসংখ্যা বের করার জন্য এখানে একটা সূত্র ব্যবহার করেছি। সূত্রটি হচ্ছে 100 গুণ বর্তমান লোকসংখ্যা ডিভাইডেড বাই 100 যোগ বৃদ্ধির হার। আমাদের প্রথমে 100 লিখলাম এবং বর্তমান লোকসংখ্যা হচ্ছে 1484 জন, সেটা লিখলাম। নিচে হচ্ছে 100 যোগ বৃদ্ধির হার, 100 লিখে আমাদের বৃদ্ধির হার হচ্ছে 6। 1484 কে 106 দিয়ে ভাগ করলে 14, 14 কে 100 দিয়ে গুণ করলে আমাদের উত্তর বের হয়ে আসবে 1400 জন। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1400 জন। 40 নম্বর প্রশ্ন, বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। আমরা একটি বৃত্তের মধ্যে তথ্যগুলো উপস্থাপন করেছি। আমাদের এখানে বৃত্তের কেন্দ্রকে ধরেছি এবং এই কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ এর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে আমরা একটা জিয়া নিয়েছি, সেই জিয়াটি হচ্ছে এ বি এবং এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। এর উপরে কেন্দ্র পর্যন্ত একটা লম্ব অঙ্কন করা হয়েছে, এই লম্বটি হচ্ছে 5 সেন্টিমিটার।
তাহলে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের উ এ এর মান বের করে নিতে হবে। আমাদের এই তিনটি রেখা নিয়ে একটা সমকোণী ত্রিভুজ হয় এবং সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের মান বের করার জন্য যে সূত্রটি রয়েছে, অতিভুজ সমান হচ্ছে √/, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সেই হিসেবে আমাদের এখানে লম্বের মান পাচ্ছি 5 এবং ভূমির মান হবে 24 অর্ধেক। 24 অর্ধেক হচ্ছে 12। তাই আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করেছি, সেটি হচ্ছে √12 স্কয়ার যোগ 5 স্কয়ার। 12 স্কয়ার মানে হচ্ছে 144, 5 স্কয়ার হচ্ছে 25। 144 আর 25 যোগ করলে 169 আসবে, সেটাকে √/, করলে আমাদের মান বের হয়ে আসবে 13। অর্থাৎ যে বৃত্তটির কথা এখানে বলা হচ্ছে সেই বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার। আমাদের এই প্রশ্নটির প্রথম 40টা এমসিকিউ সমাধান করা হয়েছে। আমাদের পরবর্তী ভিডিওতে একই প্রশ্নের বাকি 40টা এমসিকিউ সমাধান করা হবে।